আচ্ছা, মিসেস সৃজনী দাস, আপনার কি মনে হয় আপনার হাজবেন্ড রেপ করতে পারেন? না, মানে মিস্টার পল্লব দাসের বিরুদ্ধে এমনই চার্জ এনেছেন ওনার পিএ লাবণ্য সরকার। যদিও এখনও অনেকগুলো টেস্টের রিপোর্ট দেখা বাকি, বেশ কিছু অবজারভেশনও বাকি। তবুও আপনি যেহেতু ওনার ওয়াইফ, তাই আমরা আপনার কাছেই এলাম। মহিলা পুলিশ অফিসারের দিকে এক নজর তাকালো সৃজনী। বেশ গোলগাল চেহারা, সিঁথিতে অল্প সিঁদুরের রেখা, বাঁ হাতে একটা সিলভার রিস্ট ওয়াচ আর ডান হাতে গোল্ডেন চুড়ি। মুখের দিকে একবার তাকালেই বোঝা যায় জীবনে কোনো রকম কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়নি ভদ্রমহিলাকে। সেই এক একজনের কপাল থাকে না, পাশ করেই চাকরি, বাধ্য স্বামী, সন্তান নামি স্কুলের ফার্স্ট বয়। এমনই একটা সুখী সুখী ভাব আছে মহিলার চেহারায়। ওনার খাকি পোশাকের দিকে তাকিয়ে সৃজনী ভাবল, পুলিশের জব করছেন, জটিল পরিস্থিতি দেখেননি এমন তো নয়। তবে সেসব জটিল পরিস্থিতিকে উনি বোধ হয় পার্ট অফ হার জব বলেই কাটিয়ে দিয়েছেন। না হলে মুখে একটাও দুশ্চিন্তার রেখা এসে ছোবল দেয়নি কেন? সৃজনীকেও লোকে বেশ সুন্দরী বলে, এক নজরে বেশ আকর্ষণীয় লাগে ওকে। কিন্তু আয়নার সামনে নিজেকে খুঁটিয়ে দেখলেই নজরে পড়ে চোখের নিচে খুব হালকা হলেও হাঁসের পায়ের ছাপ ফুটেছে। ও ভালো করেই বোঝে ওটা বয়স নয়, মানসিক দুশ্চিন্তার লক্ষণ। কি ব্যাপার মিসেস সৃজনী দাস, আকাশ পাতাল কি ভাবছেন বলুন তো? আপনাকে তো খুব সহজ একটা প্রশ্ন করা হয়েছে, উত্তরটা দিন। পুলিশ অফিসারের গলায় অসহিষ্ণুতার লক্ষণ স্পষ্ট। ঠিকই ভেবেছিল সৃজনী, এই অফিসার ভদ্রমহিলার জীবনে তেমন কোনো জটিলতা নেই, সরল রেখায় চলতেই অভ্যস্ত উনি। তাই সৃজনীর উত্তর দিতে 5 মিনিট দেরি হচ্ছে বলেই উনি রীতিমতো বিরক্ত। সৃজনীরও অবশ্য এখন ধৈর্য অনেক কমেছে, সেই আগেকার নরম সরম মেয়েটা আর নয়। ও একটু ব্যঙ্গাত্মক স্বরেই বলল, আপনাকে দেখলেই বোঝা যায় কেন আমাদের দেশের আইনি ব্যবস্থার এই হাল হয়েছে। অফিসার ভুরু কুঁচকে বললেন, মানে কি বলতে চাইছেন আপনি? সৃজনী বিরক্ত হয়ে বলল, পল্লব দাস মলেস্ট কেসের আসামি না রেপ কেসের, সেটা তো আমার জানার কথা নয়। আপনি হঠাৎ আমার কাছে কি উদ্দেশ্যে এসেছেন সেটাই তো ক্লিয়ার হলো না। পুলিশ অফিসার মিসেস গায়ত্রী বর্মন বললেন, উনি যেহেতু আপনার হাজবেন্ড, তাই প্রথম আপনাকেই জিজ্ঞেস করতে আসা হয়েছে। সৃজনী বলল, বললাম না আপনাদের জন্যই আজ আইনি বিভাগের এই হাল। মিনিমাম হোমওয়ার্ক না করে খাকি পোশাক চাপিয়ে সকালবেলা ভদ্রলোকের বাড়িতে হানা দিলেন। নেহাত আমি আজ এখনো অফিস যাইনি তাই, না হলে তো আমার বাবা মাকেও হ্যারাস করতেন। শুনুন অফিসার, পল্লব দাস এই মুহূর্তে আমার কেউ হয় না। 1 বছর আগে পল্লব দাসের সাথে আমার বিয়ে হয়েছিল, তারপর মাস 3 মধ্যেই ডিভোর্স হয়ে গেছে। ওই 3 মাসের মধ্যে মাত্র 2 সপ্তাহ আমি ছিলাম দাসবাড়িতে। আমাকে সৃজনী দেব বলে সম্বোধন করলে খুশি হব। পুরনো 2 দিনের সম্পর্কের জেদ ধরে এই কেসে আমাকে সামনে না আনলেই বাধিত হই। অফিসারের চওড়া ভ্রুটা একবারই মাত্র আন্দোলিত করেই থেমে গেল। তারপর খুব স্বাভাবিক গলায় বললেন, তো মিস সৃজনী দেব, আপনাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, মানে দেখে শুনে যথেষ্ট খোঁজ নিয়েই তবে বিয়েটা দেওয়া হয়েছিল। আর আমি যতটুকু খবর পেলাম তাতে মিস্টার পল্লব দাস এস্টাবলিশড, ধনী, সুদর্শন পুরুষ, বয়স মাত্র 30। তাহলে কেন আপনি হঠাৎ ওনাকে ডিভোর্স করলেন? আপনি তো এখনো বিয়েও করেননি। ডিভোর্সের কারণটা কি পরনারীর প্রতি ওনার আকর্ষণ? মানে ওনার চারিত্রিক দোষের কারণেই কি আপনি ডিভোর্স করেছেন? সৃজনী হালকা হেসে বলল, মিউচুয়াল ডিভোর্স ছিল ওটা। পল্লবী প্রথম ডিভোর্সের আর্জি করেছিল আমার কাছে, তাই আমাদের ডিভোর্সের কারণ আর ওর এই রেপের কারণ এক করে অতি সাধারণ একটা সমাধানে যদি আসতে চান, তাহলে আমি এক্সট্রিমলি সরি। আমি এ ব্যাপারে কোনো রকম হেল্প করতে পারছি না আপনাকে। তাছাড়া
এই মুহূর্তে পল্লব দাস আমার কেউ নয়, তাই এই কেসে আমাকে কোনোভাবে জড়াবেন না প্লিজ। অফিসার একটু বিরক্ত হয়েই বললেন, দেখুন, কেসের প্রয়োজনে আপনাকে সাক্ষ্য দিতে আসতে হতেই পারে আদালতে। আপনি নিষেধ করলেও আমি নিরুপায়। পল্লব দাস সম্পর্কে আপনার ধারণা কেমন? মানে আপনার সাথে উনি কেমন বিহেভ করেছেন? সৃজনী মাথা নিচু করে বলল, পল্লবকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না, একটা বিশেষ কারণে। তবে ও আমার সাথে কোনো দিন কোনো খারাপ ব্যবহার করেনি, বরং একটু বেশিই ভালো ব্যবহার করেছিল। আপনার কি মনে হয় ও রেপ করতে পারে? সৃজনী বিরক্ত হয়ে বলল, আমার মনে হওয়াতে কি ওকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে? হবে না, তাই না? তার জন্য প্রমাণ দরকার। তাহলে আমার কি মনে হয় জেনে আপনার কিসের লাভ বলুন? আমার কাজ আছে, আপনি আসুন প্লিজ। আপনি তো নিউজ রিপোর্টার, আপনাদের কাগজে এই নিউজটা বেরোয়নি? সৃজনী আলতো করে বলল, হ্যাঁ বেরিয়েছে, তবে আমি নিউজটা করিনি। অফিসার যাওয়ার সময় জানিয়ে গেলেন প্রয়োজনে আবার আসব। সৃজনী একটু অন্যমনস্ক হয়ে বসেছিল নিজের ঘরের খাটে। দূরে কিছু বাচ্চার খেলার আওয়াজ পাওয়া যাচ্ছে। কলতান পার্কে বোধহয় কিছু কচিকাঁচা ভিড় জমিয়েছে। জানালার দিকে তাকাতেই এক টুকরো সবুজ এসে জুড়িয়ে দিল জ্বালা ধরা চোখ দুটোকে। ফোনটা ভাইব্রেট করছে দেখে রিসিভ করল। ও প্রান্ত থেকে বেশ উত্তেজিত গলায় ওদের নিউজ পেপার প্রথম আলোর সম্পাদক বললেন, আরে সৃজনী, তুমি তো একবারও বললে না মিস্টার পল্লব দাস তোমার এক্স হাজব্যান্ড। আই নিড এ নিউজ ইমিডিয়েটলি। তার এক্স ওয়াইফ নিউজটা করছে জানলে পাবলিক খাবে বেশি, টিআরপি এক লাফে বেড়ে যাবে। তাড়াতাড়ি অফিসে এসো। সৃজনী হাল ছাড়া গলায় বলল, পল্লব আমার এক্স হাজব্যান্ড জানলে কি আমার জবটা থাকতো না স্যার? স্যার একটু ঘাবড়ে বললেন, আরে না না, সেটা নয়। জব কেন যাবে? তবে কি বলো তো, এই টপিকটা তুমি লিখলে বেশ জমে যাবে। স্যারের এই স্বাভাবিকভাবে বলা কথাগুলো অন্য সময় সৃজনীর তেমন খারাপ লাগে না, বরং বেশ এনার্জি দেয়। কিন্তু এই মুহূর্তে পল্লব নামটাতেই বুকের বাম দিকে আচমকা একটা ভুলে যাওয়া ব্যথা চিনচিন করে উঠল। আনমনে ভাবছিল সৃজনী, মানুষটা তো খারাপ ছিল না, হঠাৎ তার নামে রেফের মতো জঘন্য দোষারোপ কেন উঠল? সেটাই তো বুঝতে পারছে না। বড্ড ঘরকুনো মারাত্মক ইন্ট্রোভার্ট মানুষ পল্লব। সৃজনী তো ভাবতেই পারছে না পল্লব কারোর ওপরে জোর করে সেক্সুয়াল রিলেশন তৈরি করতে চাইবে। এটা তো ওর ভাবনারও অতীত। তবে মানুষকে কি সত্যিই চেনা যায়? আর পল্লবকে তো সৃজনী সত্যিই চিনতে পারেনি। ওর ভিতরে হয়তো এমন একটা পাশবিক বৃত্তি লুকিয়েছিল, বুঝতেই পারেনি সৃজনী। কুর্তির ওপরে হালকা স্কার্ফটা গলায় বাঁধতে বাঁধতে মনে পড়ল, এই কচি পাতার রংটা পল্লবের খুব পছন্দের ছিল। আচমকা মনে পড়ে গেল পল্লবের সাথে প্রথম দেখার দিনটা। সিনি, তোর টিফিন ভরে নিস। মা টিফিন বাক্সটা টেবিলে রাখতে রাখতে হাঁক দিল। নিজের মনেই বলল, এখনো কত কাজ বাকি। সেদিনও সকাল থেকেই মা বাড়িতে চিৎকার চেঁচামেচি জুড়ে দিয়েছিল, এখনো কত কাজ বাকি। পাত্রক্ষ বাড়িতে এসে যাবে, অথচ আমার জলখাবার রেডি হবে না। ছি ছি, সুগন্ধা কি যে বলবে কে জানে। সুগন্ধা মায়ের ছোটবেলার বান্ধবী, পল্লবের খুড়তুতো পিসি। সুগন্ধা মাসিই সম্বন্ধটা এনেছে। ছেলে ভালো সার্ভিস করে, সুদর্শন, উচ্চশিক্ষিত, নিউক্লিয়ার ফ্যামিলি। অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে এই যথেষ্ট। তাছাড়া মা নিশ্চিন্ত ছিল, সুগন্ধার আনা পাত্র কোনোভাবেই খারাপ হতে পারে না। সুগন্ধা যে সিনিকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। সৃজনীকে বাড়িতে সবাই সিনি বলেই ডাকে। বাবা বার চারেক বাজারে গেছে, এসেছে, মুখে দুশ্চিন্তার লক্ষণ সুস্পষ্ট। সৃজনী ঠাট্টা করে বলেছে, বাবা প্লিজ চেঞ্জ দিস লুক। এই কন্যাদায়গ্রস্ত পিতা টাইপ লুকটা জাস্ট নিতে পারছি না। মনে রেখো, তোমার মেয়ে সেরা তিলোত্তমা সুন্দরীর খেতাব জিতেছে, পেশায় সাংবাদিক। বুঝতেই পারছো, পেশা আর চ্যালেঞ্জ দুটোই সে একসাথে নিতে পারে। তাই তোমার শিরদাঁড়া হবে রিজু, কপালে থাকবে হালকা অহংকারী রেখার আনাগোনা।
গর্বে বুকটা থাকবে পরিপূর্ণ। তুমি তোমার মেয়েকে সঠিকভাবে মানুষ করেছ। ভালো জব আমিও করি বাবা, তাই নিচু হয়ে থাকবে না, আমার বড্ড কষ্ট হবে। রঞ্জনবাবু চিরকালই বড্ড ধীর স্থির মানুষ। স্কুল শিক্ষক হয়েও কখনো গলা তুলে ছাত্রদের সাথে কথা বলেননি। মেয়ের কথায় নরম হেসে বললেন, বটেই তো, বটেই তো। আমার চিনি কম কিসে? মা রান্নাঘর থেকে ফোড়ন কেটেছিল। ঘরে কচিপাতা রঙের পিওর সিল্কটা রেখেছি, ওটা পরে নে। সৃজনী বিরক্ত হয়ে বলেছিল, কেন? শাড়িই কেন? চুড়িদার কুর্তিতে কি সমস্যা? মা চোখ পাকিয়ে বলেছিল, যেটা বলছি শোনো সিনি। মায়ের এই শাসন শাসন ভালোবাসাটা বড় হবার পরও একেবারেই মিস করতে চায় না সৃজনী। তাই মাঝে মাঝেই মায়ের অবাধ্য হয়ে ওই শাসনের সুরটুকু থেকে ভালোবাসা শুষে নেয় ও। বাবা তো কোনোদিন কড়া গলায় কথাই বলল না সিনির সাথে। বকাঝকা যা করে মা। সিনি যেন খুব ভয় পেয়েছে, এমনভাবেই মেনে নেয় মায়ের কথাগুলো। ও খেয়াল করেছে, সিনি শেষ পর্যন্ত তর্ক বিতর্কের পরে মায়ের কথা মেনে নিলেই মায়ের মুখে ফোটে অদ্ভুত এক শান্তি। ঠোঁটের কোণের ওই গর্ভের হাসিটুকুর অর্থ খুঁজে বের করেছে সিনি। অর্থ হলো, যাক, মেয়েকে এখনও নিজের কন্ট্রোলেই রাখতে পেরেছে নীলিমা দেবী। মায়ের মুখের ওই প্রাপ্তির তৃপ্তি দেখবে বলেই শেষ পর্যন্ত মেনে নেয় সিনি মায়ের খুব ছোট ছোট আবদারগুলো। সেদিনও সৃজনী আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির আঁচল ঠিক করছিল আর নিজেকে দেখছিল মুগ্ধ চোখে। শাড়িতে ওকে আরও আকর্ষণীয় লাগছিল, সে ব্যাপারে সন্দেহ নেই ঠিকই, কিন্তু ও দেখছিল আয়নার মধ্যে ওর সম্পূর্ণ অপরিচিত এক সৃজনীকে, যার চোখের কাজলে অল্প লজ্জার রেখা উকি ঝুঁকি দিচ্ছে। মা বলে মেয়েদের একটু লজ্জা শরম থাকা ভালো। সিনি যদিও এসব অদ্ভুত অবৈজ্ঞানিক কথায় মোটেই বিশ্বাসী নয়। মেয়েরা শুধু শুধু লজ্জা পেতে যাবেই বা কেন? সাংবাদিকতাকে পেশা হিসেবে নেওয়ার পর থেকেই নিজের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেছিল সৃজনী। যে কোনো পরিস্থিতির জন্য সব সময় রেডি। মেয়ে বলে অমুক নিউজটা করতে পারবে না, তমুক জায়গায় যেতে পারবো না, এসব বলাই ও ঘোর বিরোধী ছিল। সেজন্যই খুব তাড়াতাড়ি ও সিনিয়র নিউজ রিপোর্টারের দলে ঢুকে পড়েছে। তাই এসব মেয়েলি আলগা লজ্জা সংকোচ ও ধারে কাছেও ঘেঁষতে পারেনি কখনো। কলেজের থার্ড ইয়ারে বন্ধুদের পাল্লায় পড়ে একবার তিলোত্তমা সুন্দরী কম্পিটিশনে নাম দিয়েছিল। সেখানে ও যখন ফার্স্ট হিসাবে মনোনীত হয়েছিল তখন আর স্টেজে উঠে প্রাইজ নিতে ইচ্ছে করেনি ওর। সব উত্তেজনা কেমন যেন দমে গিয়েছিল। মনের মধ্যে লুকিয়ে থাকা আর একটা মন বিদ্রূপ করে বলেছিল, সৌন্দর্য শব্দের অর্থ কী সৃজনী? শুধুই বাহ্যিকভাবে সকলের সামনে নিজেকে প্রেজেন্ট করা। অদ্ভুত রকমের অস্বস্তি হচ্ছিল স্টেজে উঠে প্রাইজ নিতে। তাই গ্রিন রুম থেকেই বন্ধুদের চোখ এড়িয়ে চলে এসেছিল। মঞ্চে উঠে ফার্স্ট প্রাইজ নেওয়ার অর্থ হচ্ছে বাকিদের থেকে ও সুন্দরী, এটাই প্রমাণ করা। একটা অস্বস্তি মেশানো লজ্জায় ও আচ্ছন্ন হয়েছিল। পরে রুমিতা একটা ট্রফি আর চেক দিয়ে গিয়েছিল বাড়িতে। সৃজনী সেদিনও লজ্জা করেছিল। পরে অবশ্য এটা নিয়েই ও মজা করে সকলের সাথে। এই যেমন বাবাকে বলল, তোমার মেয়ে সেরা তিলোত্তমা হয়েছিল, গর্ব করো। আজও চোখের কোণের হঠাৎ লজ্জার কারণ খুঁজতে গিয়ে নিজের ওপরেই বিরক্ত হলো। কে নাকে অপরিচিত একটা ছেলে আসছে ওকে দেখতে, তার জন্য সৃজনী নাকি লজ্জা পাচ্ছে। সঙ্গে সঙ্গে ভেবে নিয়েছিল ছেলেটাকে কিভাবে নাকাল করা যায়। ঠোঁটের কোণে সেই স্কুলবেলার দুষ্টু সৃজনীর হাসির ঝলক ফুটে উঠেছিল। আয়নায় সেদিকে আর চোখে তাকিয়ে দেখেই চুলটা ব্রাশ করছিল ও। ঠিক সেই সময়েই ছবিতে দেখা পল্লব নামের ছেলেটা দরজা ঠেলে হুড়মুড়িয়ে ঢুকেছিল ওর ঘরে। তারপরেই অপ্রস্তুত হয়ে বলেছিল, এটা ওয়াশরুম নয়। হকচকিয়ে গিয়েছিল সৃজনী। ঘাবড়ানো গলায় বলেছিল, আমি তো পাশেরটাকেই এ বাড়ির ওয়াশরুম বলে জানি। এখন কেউ যদি আপনাকে এই রুমটাকে ওয়াশরুম দেখিয়ে থাকে তাহলে আপনি এখানেই। ওর কথা শেষ হবার আগেই ছেলেটা ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। মিনিট পাঁচেক পরে রুমালে মুখ মুছতে মুছতে এসে বলেছিল, বাই দ্য ওয়ে, কচি পাতা রং আমার ভীষণ প্রিয়, যদিও
আপনি আমায় বিয়ে না করলে আমি খুশি হব। আমার মতো উড়নচণ্ডী ছেলেকে বিয়ে করে আপনি হ্যাপি থাকতে পারবেন না। বাবা মা সুগন্ধা পিসি জোর করায় আজ এসেছি এখানে, কিন্তু বিশ্বাস করুন বিয়ে ব্যাপারটার জন্য আমি রেডি নই। সৃজনী হেসে বলেছিল, বাবা মায়ের হাত ধরে বাধ্য ছেলের মতো মেয়ে দেখতে আসার সময় মনে ছিল না আপনি রেডি নন? শুনুন মশাই, আমিও বিয়েতে বিশেষ আগ্রহী নই। ইনফ্যাক্ট আমি নিজের কেরিয়ার নিয়ে বেশি ভাবিত। কিন্তু ওই যে আমার বাবা মা সুগন্ধা মাসি, এরা যে আমার বাড়িরও মেম্বার, তাই আমিও নিমরাজি হয়েছি। এক কাজ করুন, মেয়ে আপনার অপছন্দ হয়েছে এটা ডিক্লেয়ার করে দিন, কাজ হালকা হয়ে যাবে। তবে শুনুন, আমার মায়ের হাতের মটন রেজালাটা খেয়ে যাবেন দুপুরে, ওটা মিস করবেন না। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর বলবেন যে মেয়ে আপনার একেবারেই পছন্দ নয়। পল্লব করুণ হেসে বলেছিল, কিন্তু আপনাকে পছন্দ নয় বলার জন্য যে সাহস দরকার সেটা তো আমার নেই। সত্যি বলতে কি, আপনাকে আমার ভীষণ পছন্দ, কিন্তু বিয়েটা আমি করতে পারবো না। সৃজনী হালকা ছলে বলেছিল, প্রেম না পুরানো ব্যথা, কোনটা খোঁচাচ্ছেন বলুন তো? পল্লব গলা ঝেড়ে বলেছিল, এগুলোর কোনোটাই নয়। একটা বিশেষ কারণে আমি রাজি নই। সেই কারণটা আমি বলতে পারবো না, বিশ্বাস করুন। অদ্ভুত রকমের একটা জেদ চেপেছিল সেদিন সৃজনীর মাথায়। বলেছিল, কারণ না জানালে আমি যে আপনাকেই বিয়ে করব মশাই, কেউ আটকাতে পারবে না। পল্লব কাতর গলায় বলেছিল, বিলিভ মি, আমি সংসারের উপযুক্ত নই। সৃজনী হেসে বলেছিল, দুজন উপযুক্ত নই, সমান সমান উপযুক্ত, বুঝলেন? মাইনাস মাইনাস মিলেই তো প্লাস হয়, চিন্তা করবেন না। অগোছালো এলোমেলো আপনাকে আমি বকবো না, আমিও বড্ড এলোমেলো। ছুটির দিনে ঘুম কাতুরে আপনাকে আমি ডেকে তুলবও না, বরং আমিও পাশ ফিরে ঘুমাবো। পল্লব নরম হেসে বলেছিল, যদি কারণটা বলতে পারতাম হয়তো আপনি বুঝতেন। সৃজনী বলেছিল, তাহলে সবাইকে বলুন আমাকে আপনার পছন্দ হয়নি, তাহলেই মিটে গেল। পল্লব কাতর গলায় বলেছিল, আপনাকে যে আমার ভারী পছন্দ, বিশ্বাস করুন। সৃজনী চুপি চুপি বলেছিল, করলাম। কেন কে জানে, সৃজনীরও ওই উদাসীন নরম স্বভাবের ছেলেটাকে ভীষণ ভালো লেগে গিয়েছিল। ভেবেছিল দুজন বিয়েতে ভয় পাওয়া অপটু মানুষ যদি শুরু করে তাদের নতুন সংসার, তাহলে দোষারোপ করার কেউ থাকবে না, বরং একে অপরকে জড়িয়ে ধরেই শুরু হবে ওদের খেলাঘর। দুবাড়ি থেকেই কারোর অমত তৈরির কোনো সুযোগ ছিল না এ বিয়েতে। সকলের মুখে একটাই কথা ছিল, পারফেক্ট ম্যাচ। শুধু পল্লবের মুখেই লেগেছিল দ্বিধাদ্বন্দ্বের দোটানা। সৃজনী ভেবেছিল ব্যাচেলার লাইফ থেকে বাধা ধরা জীবনে প্রবেশের ভয়েই হয়তো দোটানায় ভুগছে পল্লব। আস্তে আস্তে কেটে যাবে। ওর সাথে বন্ধুত্ব বেশ ভালোই জমে উঠেছিল পল্লবের। ফোনে কথা, দু একবার কফি খাওয়ার ফাঁকে রাজনীতি থেকে রবীন্দ্রনাথ, ফ্রয়েড থেকে ডারউইন, সবই উঠেছিল ওদের গল্পে। তর্কে বিতর্কে সৃজনী ভালোই বুঝেছিল পল্লবের সাথে ওর মানসিক মিলটাই বেশি, অমিল খুব সামান্যই। কিন্তু যেটা ওর বিরক্ত লাগতো সেটা হলো সব থাকা সত্ত্বেও ছেলেটা যেন বড্ড সংকোচে ভোগে, নিজেকে যেন মিশিয়ে ফেলতে চায় মাটিতে। সৃজনী কয়েকবার বলেও ছিল, পল্লব, হীনমন্যতায় ভোগাটা কিন্তু মানসিক রোগ। প্লিজ তুমি নিজেকে এতটাও ছোট করো না যাতে আমার খারাপ লাগে। তবুও কাটেনি পল্লবীর দ্বন্দ্ব। নিমন্ত্রণ পত্র ছাপানোর পরেও পল্লব বলেছিল, সৃজনী তুমি কিন্তু বেটার ছেলে পাবে। কেন জানি না মনে হচ্ছে আমি তোমার যোগ্য নই। আমি হয়তো বোঝাতে পারছি না, কিন্তু একটা অপরাধ বোধে ভুগছি আমি। সৃজনী কার্ডের কোণের হলুদ ছুঁয়ে বলেছিল, আজ কলিগদের ইনভাইট করতে বেরিয়েছি, তোমার এসব উড়নচণ্ডীগিরি বন্ধ করো প্লিজ। যখন বুড়ো হব ছেলে মেয়েদের সামনেই বলবো, তোদের বাবা বিয়ের আগের মুহূর্তেও আমায় রিজেক্ট করতে চেয়েছিল। চোখ নামিয়ে বলতে চাওয়া কথাগুলো যেন অনেক কষ্টে গলার কাছে আটকে রেখেছিল ও। এদিকে তরতর করে এগিয়েছিল দুই বাড়ির বিয়ের প্রস্তুতি। সৃজনীকে ঘিরেছিল অদ্ভুত এক লজ্জা মেশানো খুশির অনুভূতি। সিনি ফোনটা ভাইব্রেট করছে, রিসিভ করছিস না কেন রে? মায়ের কথায় সম্মিত ফিরে পেল সৃজনী। ফোনটা রিসিভ করতেই ওপাশের অসহিষ্ণু গলাটা শুনতে পেল সিনি।
কি ব্যাপার সৃজনী? অন্তত 12টা কল করেছি, ফোনটা কেন রিসিভ করছো না? আমি তোমার বাড়ির সামনে গাড়ি নিয়ে আধ ঘন্টা দাঁড়িয়ে আছি। দেবমাল্যকে কথাটা শেষ করতে না দিয়েই সৃজনী বলল, বেরোচ্ছি। বাড়িতে এলে না কেন? দেবমাল্য তাচ্ছিল্যের গলায় বলল, বন্ধু হিসাবে আর ওই বাড়িতে এন্ট্রি নেব না বলে যায়নি সৃজনী। সৃজনী কথা না বাড়িয়ে বেরিয়ে এলো রাস্তায়। মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে দেবমাল্য। ওর সাথে পরিচয় হয়েছিল মাস 6 আগেই। তখন থেকেই বন্ধুত্ব। ডিভোর্সের পর মানসিকভাবে বেশ কিছুটা বিপর্যস্ত হয়ে পড়েছিল ও। তখন দেবমাল্যই বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিয়েছিল। সৃজনীও ধরতে দ্বিধা করেনি। একজন নির্ভরযোগ্য বন্ধুর বড্ড প্রয়োজন ছিল ওর। কিন্তু সৃজনী ইদানিং খেয়াল করেছে দেবমাল্য যেন ওকে নিয়ে একটু বেশিই পজিটিভ। সৃজনী জীবনের সব ঘটনা শোনার পরেও দেবমাল্য বলেছিল, যদি নিজের পাস্ট ভুলে আমার কাছে আসতে পারো তাহলে বন্ধুত্বের সংজ্ঞাটা বদলে গিয়ে আরও গাঢ় সম্পর্কে আবদ্ধ হতে পারি আমরা। উত্তর দেয়নি সৃজনী। দেবমাল্যকে ওর বেশ ভালোই লাগে, কিন্তু পুরনো ক্ষতটা মাত্র 1 বছরে যে শুকিয়ে যায়নি সেটা বুঝতে পেরেছিল যখন দেবমাল্য বিবাহ নামক বন্ধনে বাঁধতে চাইছিল ওকে। ভিতর থেকে কেউ একটা আঁতকে উঠে বলেছিল, আবার বিয়ে? না থাক, এই বেশ ভালো আছি। দেবমাল্য বিরক্ত হয়ে বলেছিল, কি ভাবছ সৃজনী? কেন তোমার সাথে পল্লবের ডিভোর্স হয়েছিল সেটা নিয়ে কাটাছেঁড়া করব আমি? ভুল ভাবছ। আমার কাছে আজকের সৃজনীর উপস্থিতি এনাফ। তার পাস্ট ঘাঁটতে যাবার মতো শখ নেই আমার। আমি এই সৃজনীকেই ভালোবাসি, যে মানুষ হিসাবে ভীষণ সৎ, কখনো একটু ছেলেমানুষি আবেগে ভাসে, নিজের কেরিয়ার নিয়ে সচেতন, প্রখর আত্মসম্মান নিয়ে মেরুদণ্ড সোজা করে বাঁচা সৃজনীটাকেই আমি মন থেকে রেসপেক্ট করি। দেবমাল্য কেরিয়ার সচেতন ছেলে, তবে কেয়ারিংও। সৃজনী এই কয়েক মাস ওর সাথে মিশে এটুকু ফিল করেছে, দেবমাল্য ওকে ভালোবাসে। সৃজনী বাসে কিনা প্রশ্নটা যতবার সামনে এসে দাঁড়িয়েছে ততবারই পল্লবের মুখটা ভেসে উঠেছে দৃষ্টিপথে। তারপরই ভালোবাসা, বিয়ে, সম্পর্ক এই শব্দগুলোকে খুব সচেতনভাবে এড়িয়ে গেছে সৃজনী। গাড়িতে উঠতেই দেবমাল্য বলল, পল্লব দাস শুনলাম রেপ কেসের আসামি হিসেবে চিহ্নিত হয়েছে, তুমি কিছু জানো? সৃজনী আনমনে বলল, পল্লব রেপ করতে পারে না বলেই আমার বিশ্বাস। দেবমাল্য বিরক্ত হয়ে বলল, সৃজনী, একটা কথা ভুলে যেও না, পল্লব তোমার পাস্ট, তোমাদের ডিভোর্স হয়ে গেছে। আর আমি তো ওটাকে নামে মাত্র বিয়ে বলবো। শুধু সিঁথিতে সিঁদুর দিলেই কেউ স্বামী হয়ে যায় না। তাই আমি চাই না তুমি এই কেসের ব্যাপারে জড়াও। প্লিজ সৃজনী, আমার সম্মানের কথা ভেবে পল্লব দাসের কোনো ব্যাপারে তুমি আর থেকো না। দেবমাল্যর গলাটা কাঁপছে। সৃজনীর হাতের ওপরে একটা হাত রেখে বলল, আই রিয়েলি লাভ ইউ সিনি, প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করো। পাস্ট নয়, ফিউচারের দিকে তাকাও। কেঁপে উঠল সৃজনী। পুরুষের স্পর্শ বুঝি এমনই হয়। ও ডান হাতের অনামিকার রুবিটা লাজুক হেসে বলল, হ্যাঁ, এমনই হয়। অদ্ভুত একটা নির্ভরতা ছুঁয়ে গেল সৃজনীকে। সৃজনী ধীর গলায় বলল, আমাকে আর একটু সময় দাও দেবমাল্য। দেবমাল্য হাসি মুখে বলল, পল্লবকে ভুলতে? বেশ, সময় নাও। দেখো, আমার অপেক্ষার কালটা এতটাও দীর্ঘ করে দিও না যে পল্লবকে ভুলতে গিয়ে আমাদের সম্পর্কের সুতোটাই কেটে যায়। বেনারসি সিঁদুরের বাইরেও কিন্তু বিয়ে হয়, দুটি মনের মিলন হয় সৃজনী। তাই আমি কোনোভাবেই চাই না পল্লবের কোনো রকম ভুলভাল কাজের দায় তোমার ওপরে এসে পড়ুক। মিডিয়া বড্ড বিপজ্জনক জিনিস, সেটা অবশ্য তুমি আমার থেকে বেটার জানবে সৃজনী। সৃজনীর ভালো লাগছে দেবমাল্যর এই কেয়ারিং মনোভাবটা। বাবা মা ছাড়া ওকে নিয়ে আর কেউ ভাবে এই পৃথিবীতে, ভেবেই চোখের পলকগুলো ভারী হয়ে উঠল ওর। সৃজনী বলল, বেশ, তুমি যখন চাও না তখন পল্লবের কেসের ব্যাপারে আমি থাকবো না, কথা দিলাম। দেবমাল্য গাড়ির স্পিডটা আরেকটু বাড়িয়ে বলল, উড়ে যাব, তোমায় নিয়ে উড়ে যাব এমন একটা পৃথিবীতে যেখানে এখনও অতীতের ধূসরতা প্রবেশ করতেই পারেনি। আমরা নিজেদের মতো একটা পৃথিবী গড়ব সৃজনী।
সৃজনী বুঝতে পারছিল দেবমাল্যর সঙ্গে বন্ধুত্বটা ক্রমশ একটা পরিণতির দিকে এগোচ্ছে। ওকে অফিসে নামিয়ে দিয়েই দেবমাল্য ছুটল নিজের অফিসে। যাওয়ার সময় বলে গেল, ফ্রি হলে কল করো। দেবমাল্যর গলার উষ্ণতাটা আবারও স্পর্শ করল সৃজনীকে। অফিসের লিফটে দাঁড়িয়েই সিদ্ধান্ত নিল ফিরিয়ে দেবে না দেবমাল্যকে। ওকে নিয়ে গড়ে তুলবে ওর না গড়তে পারা ভাঙা ঘরের চালটা। বাবা মায়ের মুখেও হাসি নেই ওর ডিভোর্সের পর থেকে। বাবা সর্বদা নিজেকে দোষী ভাবে মেয়ের জীবনটা নষ্ট হওয়ার জন্য। মা আর সুগন্ধা মাসির মধ্যে কবেই সম্পর্ক নষ্ট হয়ে গেছে। মাকে দিনরাত বলতে শোনে, কারোর তো কোনো দিন ক্ষতি করিনি, তারপরেও কেন আমার সিনির সাথেই এমন হলো। সিনি অবশ্য কাউকে দোষারোপ করে না। পল্লবদের বাড়ির সকলে সিনিকে নিজেদের মেয়ের মতো ভালোবেসেছিল। পল্লবের মা তো সিনি অফিস বেরোনোর সময় টিফিনটা অবধি গুছিয়ে দিয়েছিল ওই 2 সপ্তাহ। 3টে মাস বিবাহিত সম্পর্কের মধ্যে মাত্র 2 থেকে 3 সপ্তাহ ছিল সৃজনী ওদের বাড়িতে। একদিনও কারোর কাছ থেকে এতটুকু খারাপ ব্যবহার পায়নি। পল্লব তো বিয়ের আগের মুহূর্ত পর্যন্ত বলেছিল, সৃজনী প্লিজ আর একবার ভাবলে হতো না? কেন জানি না মনে হচ্ছে আমি ভুল করছি। ঠিক এই কারণেই বোধহয় সিনির এতটা ভালো লেগেছিল পল্লবকে। বিয়ের পর পল্লবী ভোরে উঠে সিনিকে বেডটি দিয়ে বলতো, এই যে ম্যাডাম, উঠে পড়ুন, অফিসে লেট হবে যে। পল্লব আর ওর পরিবারকে নিয়ে বেশ ভালোই কেটেছিল ওই সময়টুকু। ডিভোর্সের সিদ্ধান্ত ওদের দুজনেরই ছিল। যদিও সৃজনীর বাড়ির লোকজন ভাবে পল্লবের মতো ছেলেকে ডিভোর্স করাটা অত্যন্ত অন্যায় কাজ। এরকম একজন ভদ্র নম্র ছেলেকে কি করে যে সৃজনী ডিভোর্স দিল সেটাই সকলের বিস্ময়। সৃজনী অবশ্য সকলকেই বলেছিল পল্লব সত্যিই খুব ভালো ছেলে, ওরই সমস্যা হচ্ছিল অ্যাডজাস্টমেন্টের। আজও 2 বাড়ির কেউ জানে না কেন ও পল্লবকে ডিভোর্স দিয়েছে। পল্লব নিজেও সকলকে একই কথা বলেছে, সৃজনী ভীষণ ভালো স্বভাবের মেয়ে, পল্লব ওকে ডিজার্ভ করে না। আসল কারণটা আজও সকলের কাছে অজানাই রেখে দিয়েছে ওরা দুজনেই। অফিসে ঢুকতেই স্যার বললেন, পল্লব দাসের রেপ কেসটা নিয়ে নিউজ করতে চাই। সৃজনী, তুমি করলে ব্যাপারটা রিয়েলিস্টিক হতো। দেখো, ওই লোকটা তোমার জীবন নষ্ট করেছে, এই তো সুযোগ তার নামে ভরা জনতার মধ্যে তোমার কিছু বলার। সৃজনীর কানের কাছে বাজছিল দেবমাল্যর কথাটা, প্লিজ এসব ঝামেলায় তুমি জড়াবে না। কানের কাছে আরেকটা শব্দের অনুরণন হলো, পল্লব, আমরা ভালো বন্ধু হয়ে থাকতে পারি না? না সৃজনী, আমি চাই না আমার জীবনে তোমাকে জড়িয়ে রাখতে। তুমি মুক্ত, নিজের মতো করে বাঁচো। তবে যদি সত্যিই বন্ধু ভাবো, কখনো প্রয়োজন হলে পল্লব বলে হাত দিও, সামর্থ্য মতো সাহায্য করব তোমায়। স্যার, আমি পল্লব দাসের সাথে মিট করতে চাই, তারপর রিপোর্টটা সাজাবো। আপনাকে একটা পারমিশনের ব্যবস্থা করে দিতে হবে। পল্লবের কেসটা আগামীকাল উঠবে কোর্টে। আজ বোধহয় পুলিশ হেফাজতে আছে। বেশ, ব্যবস্থা করছি দেখা করার। রিপোর্টের স্পেশাল কার্ড নিয়ে সৃজনী ঢুকলো পল্লবের সাথে দেখা করতে। চোখে সেই উদাসীন চাউনি, ঠোঁটের কোণে একরাশ কষ্ট। সৃজনীকে দেখে চমকে উঠে বলল, তুমি? কিন্তু আমি তো আমার উকিলকে বলেই দিয়েছি সৃজনীর সাথে আমার কোনো যোগাযোগ নেই, তাই তাকে যেন হ্যারাস করা না হয়। তারপরেও কি তোমায় ওরা বিরক্ত করছে সৃজনী? সৃজনী পল্লবীর চোখের দিকে স্ট্রেট তাকিয়ে বলল, রেপটা কি তুমি করেছ? পল্লব চোখটা নিচু করে বলল, তুমি এখান থেকে চলে যাও সৃজনী, প্লিজ। সৃজনী নরম গলায় বলল, তোমার জীবন থেকে তো আমি চলেই গিয়েছিলাম পল্লব, তারপরেও কি গোছাতে পেরেছ নিজের জীবনটাকে? সেই তো এলোমেলো করে ফেললে। পল্লব বলল, প্লিজ তুমি এসব কাদা ছোড়াছড়িতে থেকো না। সৃজনী দৃঢ় গলায় বলল, এখনও সত্যিটা স্বীকার করবে না তুমি? কিন্তু কেন? সমাজ তোমায় কি চোখে দেখবে সেটা বড় কথা, নাকি নিজে ভালো থাকাটা বড় কথা পল্লব? সত্যিটা তুমি উকিলের কাছে বলো, ওনার কেস সাজাতে সুবিধা হবে। প্লিজ পল্লব, সত্যিটা বলো। আমাদের বিয়ের আগেই যদি সত্যিটা বলতে, তাহলে ডিভোর্সি নামক শব্দটা আমার নামের আগে বসতো না, তাই না? পল্লব চোখটা বন্ধ করে বলল, কতটা চেনো তুমি এই সমাজকে? কতটা চেনো চারিদিকের লোকজনকে? তুমি জানো সত্যিটা প্রকাশ পেলে আমার পজিশন কি হবে?
সৃজনী হেসে বলল, রেপিস্ট পরিচয়টা বুঝি খুব গর্বের? পল্লব মাথা ঝাঁকিয়ে বলল, জানি না, তুমি চলে যাও। আমায় একটা স্টোরি করতে হবে তোমায় নিয়ে, কয়েকটা তথ্য দরকার, প্লিজ হেল্প মি। পল্লব নির্বিকারভাবে তাকিয়ে বলল, বলো, কি জানতে চাও? ধীর পায়ে পুলিশ কাস্টাডি থেকে বেরিয়ে এলো সৃজনী। চোখের কোণে মেঘের আনাগোনা, বৃষ্টি হবার পূর্বাভাস যেন। কিছুক্ষণের মধ্যেই দেবমাল্যর ফোন। সৃজনী, তুমি কোথায়? সৃজনী শান্ত অথচ দৃঢ় স্বরে বলল, দেবমাল্য, আমি পল্লবের সাথে দেখা করতে এসেছি। কথা না বলে ফোনটা আচমকা কেটে দিল দেবমাল্য। সৃজনী ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকল অপলক। প্রথম আলোর নিউজটা নিজের দায়িত্বে লিখে যখন বাড়ি ফিরল সৃজনী, তখন ঘড়ির কাঁটা দুটো প্রতিযোগিতা না করে ড্র ম্যাচের মতো 12 ঘরে এসে থমকে রয়েছে। আগামীকাল কেসটা উঠবে কোর্টে। সৃজনী অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েই নিল ও থাকবে কোর্টে। লাবণ্য সরকার মেয়েটাকে সামনে থেকে দেখার ইচ্ছেও আছে ওর। দেবমাল্যকে সকাল থেকে 3 বার ফোন করেছিল সৃজনী। ফোনটা হয়তো ইচ্ছে করেই রিসিভ করেনি ও। দেবমাল্যর দোষ নেই, ও বারবার নিষেধ করেছিল সৃজনীকে। আকাশের এক কোণে সদ্য ওঠা রামধনুটাকে চোখের সামনে ধূসর বর্ণ ধারণ করতে দেখছিল সৃজনী। ওর আর দেবমাল্যর মিষ্টি সম্পর্কের ইতি হয়ে যাচ্ছিল দেখেও নিরুপায় ও। এই মুহূর্তে যদি পল্লবের পক্ষে না দাঁড়ায়, তাহলে চোখের সামনে প্রমাণের অভাবে একটা মিথ্যে সত্যি হয়ে দাঁড়াবে। দেবমাল্য হয়তো ভাবছে ও পল্লবকে এখনও ভালোবাসে, তাই দূরে ঠেলে দিল সৃজনীকে। কিন্তু মানুষ হিসাবে এই সময় পল্লবের পাশে দাঁড়ানোটা ভীষণ জরুরি। প্রথম আলোর 2য় পাতায় আজ সকলেই পড়বে পল্লব দাসের নিউজটা। পল্লবের বারণ সত্ত্বেও নিউজটা রেডি করেছে সৃজনী। কিছু সত্যকে গোপন করতে চাইলে জটিলতা বাড়ে বই কমে না। পল্লবের জীবনটাও তাই। ও সত্যের মুখোমুখি হতে যত ভয় পেয়েছে, তত জালে আবদ্ধ হয়েছে। কোর্টরুমে ঢুকতেই পল্লবের মায়ের সাথে মুখোমুখি হলো সৃজনী। ওর মা সিনির হাত দুটো ধরে বলল, তুইও তো ওর সাথে ছিলি কয়েকটা দিন, তোর মনে হয় পল্লব এরকম ঘৃণ্য কাজ করতে পারে? সিনি মাথা নেড়ে বলল, আমি বিশ্বাস করি না। তুমি বসো আন্টি। লাবণ্য কাঠগড়ায় দাঁড়াতে পল্লবের উকিল বলল, ঠিক কবে থেকে আপনি বসের ওয়াইফ হওয়ার স্বপ্ন দেখছিলেন? ঠিক কবে থেকে বুঝলেন মিস্টার পল্লব দাস আপনার বিষয়ে একেবারেই আগ্রহী নন? লাবণ্য প্রশ্নগুলো শুনে একটু ঘাবড়ে গিয়েছিল। তার আগেই পল্লবের উকিল আক্রমণাত্মক স্বরে বলল, আপনি যে মিথ্যে দোষারোপ করেছেন সেটা আপনি জানেন? আপনার শরীরে কোনো রকম চিহ্ন না থাকা সত্ত্বেও আপনি দোষারোপ করেছেন। ডক্টরের রিপোর্টগুলো পর্যন্ত সাজানো। যে চিহ্নগুলো দেখিয়েছেন সেগুলো আপনার নিজের তৈরি মিস লাবণ্য। লাবণ্য বেশ জেদের সাথেই বলল, পল্লব দাস বহুদিন ধরেই আমায় প্রপোজ করেছেন। আমি রাজি হইনি বলেই উনি ওই দিন জোর করে। ওকে কথাটা শেষ করতে না দিয়েই লাবণ্যর উকিল অবজেকশনের আবেদন জানালো। তার মক্কেলকে নাকি হ্যারাস করা হচ্ছে। সে মানসিকভাবে এমনিতেই বিধ্বস্ত। এরপরেই পল্লবের উকিল কাঠগড়ায় ডাকল পল্লবের এক্স ওয়াইফ সৃজনীকে। বলুন মিস সৃজনী, আপনার সাথে ঠিক কী কারণে ডিভোর্স হয়েছিল পল্লব দাসের? আপনি কি বুঝতে পেরেছিলেন আপনার এক্স হাজব্যান্ডের চারিত্রিক দোষ আছে? চায়ের কাপ হাতে প্রথম আলোর 2য় পাতায় চোখ রাখল দেবমাল্য। সৃজনীর নিউজটা চোখে পড়ল। হোমোসেক্সুয়াল হওয়া কোনো অপরাধ নয়। পল্লব দাস, হাইট 5 ফুট 10 ইঞ্চি, সুদর্শন প্রতিষ্ঠিত পুরুষ, যার চাল চলন সমস্ত পুরুষের মতো হলেও মনে মনে সে একজন নারী। তাই স্বাভাবিকভাবেই তার আকর্ষণ একজন পুরুষের প্রতি। নারী বিদ্বেষী তিনি নন। তিনি অত্যন্ত সম্মান করেন নারী শরীরকে, কিন্তু অপোজিট সেক্সের প্রতি তার বিন্দুমাত্র আকর্ষণ নেই। তার এক্স ওয়াইফ জানিয়েছেন, বিয়ের পর একই বিছানায় শুয়ে থেকেও কোনো রকম যৌন সম্পর্ক স্থাপিত হয়নি তাদের মধ্যে। পল্লব দাসের এই স্বভাবের জন্যই তিনি বিয়ে করতেও চাননি। কিন্তু এক অদ্ভুত লজ্জার পার্শ্ববর্তী হয়েই এই সত্য তিনি কোনোদিনও কারোর কাছে প্রকাশ করেননি। তার এক্স ওয়াইফের দৃঢ় ধারণা, পল্লব দাস আর যাই করুন কোনো মহিলাকে রেপ বা মলেস্ট করতে পারেন না, কারণ মহিলা শরীরের প্রতি ওনার কোনো আকর্ষণ নেই।
পল্লবের জীবনের একমাত্র ভালোবাসা ওর স্কুলের বন্ধু সৌগত। সৌগতও সেটা জানে, কিন্তু সমাজের নিন্দার ভয়েই ওরা স্বাভাবিক জীবনযাপন করার ব্যর্থ চেষ্টা করে চলেছে। আইনিভাবে হোমোসেক্সুয়ালিটি পাশ করে গেলেও সমাজের চোখে আজও তা ব্যঙ্গ বিদ্রুপের পর্যায়ে পড়ে। তাই ভয়ে কুঁকড়ে থাকেন পল্লবদের মতো ভদ্র মানুষরা। সৃজনী জানিয়েছেন, বিয়ের কয়েকটা দিন পরেই পল্লব সব সত্যিটা স্বীকার করেছিলেন এবং ডিভোর্স করার প্রস্তাব দিয়েছিলেন। বিয়েটাও সৃজনী পল্লবের মতের বিরুদ্ধেই করেছিলেন। সৃজনী বলেছেন, লাবণ্য সরকার সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যে দোষারোপ করছেন। দেবমাল্য কোনো মতে ড্রেস চেঞ্জ করে গাড়িটা নিয়ে ছুটল কোর্টরুমের দিকে। এ সময় সৃজনীর পাশে থাকা উচিত। দেবমাল্য আগে তো সৃজনীর বন্ধু, তাই এ সময় ওর হাতছাড়াটা নিতান্ত অন্যায় হয়েছে ওর। ওদিকে প্রথম আলোর দ্বিতীয় পাতাটা বন্ধ করলেন রঞ্জনবাবুও। ধরা গলায় বললেন, বুঝলে সিনির মা, মেয়েটা ঠিক কবে এতটা বড় হয়ে গেল বলো তো? কবে থেকে নিজের দুঃখ কষ্টগুলোকে লুকিয়ে রাখতে শিখল? আমরা দুজন ওকে জন্ম দিয়েও বুঝতে পারলাম না। ও এই 1 বছর ধরে একটা ভারী পাথরকে বুকে নিয়ে বয়ে বেড়াচ্ছে। আজ মেয়েটা বাড়ি ফিরলে সেই ছোটবেলার মতো ওর মাথায় বিলি কেটে দেব, বুঝলে? ওইটুকু মাথায় এত ভার বইছিল যে মেয়েটা। কাগজটা স্ত্রীর দিকে এগিয়ে দিয়ে ধীর পায়ে নিজের ঘরে ঢুকে গেলেন রঞ্জনবাবু। সৃজনী কাঠগড়ায় দাঁড়িয়ে উকিলকে সবটুকু বলার পরে বলল, লাবণ্যর দেওয়া সমস্ত রিপোর্ট আরেকবার খুঁটিয়ে দেখার আর্জি জানাচ্ছি। সম্ভবত সেটাই ঠিক করে দেখা হয়নি বা ফাঁক রয়ে গেছে। রেপ হয়েছে কিনা সেটাই যখন প্রমাণ সাপেক্ষ, আমি চাই পল্লব মানহানির মামলা করুক লাবণ্য সরকারের বিরুদ্ধে। পল্লবের চোখে জল। নিজের চুলের মুঠি ধরে বসে আছে ও। লাবণ্য ধীরে ধীরে বলল, হ্যাঁ, আমি ভালোবাসি পল্লবকে। বহুবার বলেছি সে কথা, কিন্তু স্যার বারবার অপমান করে সরিয়ে দিয়েছিল আমায়। তাই সেদিন আমি জোর করে স্যারের সাথে মিট করতে যাই। কয়েকদিনের মধ্যেই এই কেসের ভার্ডিক্ট শোনাবে বলে জানালো আদালত। আপাতত বেল পেল পল্লব। দেবমাল্যকে দেখে সৃজনী বলল, সরি। পল্লব এগিয়ে এসে বলল, সবটা কেন ওপেন করে দিলে সৃজনী? লোকে ঠাট্টা করবে, অফিসে হাসাহাসি করবে। সৃজনী বলল, তুমি বড্ড ভালো মানুষ পল্লব, তোমারও বাঁচার অধিকার আছে। দেখো ওইদিকে তাকিয়ে, সৌগত দাঁড়িয়ে আছে তোমার জন্য। এভাবে লুকিয়ে বাঁচা যায় না। তুমি কোনো দোষ করনি পল্লব। সমাজের রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজের মতো বাঁচো। সৃজনী বেরিয়ে এলো দেবমাল্যর সাথে। দেবমাল্যর দিকে তাকিয়ে বলল, এরপরেও আপন করে নেবে আমায়? দেবমাল্য ওর হাতটা ধরে বলল, এমন মনের মানুষ পাওয়া যে বিরল সিনি। তোমাকে হারাই কি করে? নিজের স্ক্যান্ডালের পরোয়া না করে তুমি আজ একজন মানুষের কাজ করেছ। এরপরেও যদি তোমার পাশে না দাঁড়াই তাহলে তো। সৃজনী নরম হেসে বলল, পল্লব মানুষ হিসাবে সৎ, কিন্তু বড্ড ভীতু। দেবমাল্য সৃজনীর হাতটা আলতো করে ধরে বলল, আমি মানুষ হিসাবে ভীষণ হিংসুটে। মূল্যবান জিনিসকে কিছুতেই ভাগ করতে পারি না। একছত্র অধিকারে আগলে রাখতে চাই তাকে। তার মনের রাজ্যের আমিই হব রাজাধিরাজ। আবার কখনো তার পায়ের কাছে বসে ভিক্ষে চাইব নিঃস্বার্থ ভালোবাসা। এমন হিংসুটে মানুষকে নিয়ে পারবে গড়তে তোমার ঘর সৃজনী? সিনি বলল, আমি যে ঘরটা গড়ব ভেবেছি তার দেওয়ালটা থাকবে বিশ্বাসের, ছাদে থাকবে ভরসার ডিস্টেম্পার, মেঝেতে থাকবে এক রাশ আদর, আর ভিতটা তৈরি করব ভালোবাসা দিয়ে। দেবমালোর গাড়িটা ছুটছে কালো রাস্তার বুক চিরে। এক মুঠো বসন্ত বাতাস এসে এলোমেলো করে দিচ্ছে সৃজনীর গোছানো চুলগুলো। দেবমাল্য এক হাত দিয়ে সৃজনীর চুলগুলো কপাল থেকে সরিয়ে দিয়ে বলল, ভালোবাসি, ভালোবাসি। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আশা রাখছি। ধন্যবাদ, ভালো থাকবেন।